তো প্র্যাকটিক্যাল অংশগুলো লাস্ট ক্লাসে আমরা লিখে দিয়েছিলাম, তোমাদের হয়তো সবার মনে আছে। তো আমরা শিখছিলাম হচ্ছে কিভাবে এইচটিএমএল পেজ খুলতে হয়, তারপরে 2 নম্বরে শিখলাম এইচটিএমএল এ কিভাবে টেক্সট ফরম্যাট করতে হয়, এইচটিএমএল এ কিভাবে পিকচার অ্যাড করতে হয়, ভিডিও অ্যাড করতে হয়, সেটা দেখছি আমরা। তারপরে যেটা আমরা অনেক দিন মানে প্রায় 3টা ক্লাস নিয়ে আলোচনা করছি, সেটা হলো এইচটিএমএল এ কিভাবে টেবিল করতে হয়, কিভাবে টেবিল ফরম্যাট করতে হয়, সেগুলো আমরা শিখছিলাম। তো টেবিলের পরে আমরা শিখলাম হচ্ছে এইচটিএমএল এ কিভাবে রিপোর্ট মানে ওয়েব ফর্ম ডিজাইন কিভাবে করতে হয়। তো ওয়েব ফর্ম থেকে আমরা কমপ্লিট একটা ওয়েব পেজ ডিজাইনও করছিলাম, তোমাদের কাজ দিছিলাম। তোমাদের মধ্যে 5 জন আসো যারা আমাকে এটা পাঠাইছো, ধন্যবাদ তাদেরকে। আর যারা করো নাই, অবভিয়াসলি কোনো প্রবলেম নাই, তোমরা এটা বুঝতে পারবা না, স্বাভাবিক বিষয়। তো যেগুলোর যে কাজগুলো দিছি এর আগের 6টা ক্লাসে, আজকে আমরা থিওরিটিক্যাল কয়েকটা টপিক বাদ আছে, আমরা সেই টপিকগুলো দেখবো। আমি অ্যাড দিছিলাম বাট ওইটা শুধু সাউন্ড, আমি আসলে এটা বুঝতে পারলাম না। আমি একটু দাঁড়াও, চ্যাটটা একটু দেখি। আমি ভিডিও অ্যাড দিছিলাম বাট ওইটা শুধু সাউন্ড চলে আর স্ক্রিন ডার্ক থাকে। হ্যাঁ, আমি এটার সম্পর্কে একটু বলি। স্ক্রিন ডার্ক থাকে এই কারণে, তুমি হয়তো এটা ডেস্কটপে রাখো নাই, তাই না? ডেস্কটপে না রেখে কি ড্রাইভে রাখছো? ড্রাইভে রাখলে সাধারণত এটা খুঁজে পায় না। নোটপ্যাড 6 যে ভার্সনটা আছে সেটা ড্রাইভ অ্যাক্সেস সাধারণত করতে পারে না, এই কারণে তোমরা ডেস্কটপে মানে ভিডিও নামে একটা ফোল্ডার করে সেখানে ভিডিওটা রাখো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? আদারওয়াইজ ওরা ইউআরএলটা খুঁজে পায় না। এটা একটা আসলে মানে নোটপ্যাডের একটা সীমাবদ্ধতা। মানে তুমি যদি আবার এটা কোড ব্লকস অথবা জাভা অথবা মানে সিএসএস এগুলো দিয়ে করো, সিএসএস মানে হচ্ছে ক্যাসকেড স্টাইল শেপ, এটা এইচটিএমএল ডিজাইন করার জন্য এটা কাজে লাগে। তো যাই হোক, তো এটা করে দেখো, আমার মনে হয় তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আমাদের থিওরিটিক্যাল যে অংশগুলো বাকি আছে আমরা সেই অংশগুলো আজকে সিরিয়ালি দেখতেছি। প্রথমে আমরা দেখব হচ্ছে ওয়েবসাইটের হোস্টিং বলতে আমরা কি বুঝি। কতগুলো থিওরিটিক্যাল অংশ বাকি আছে, আর প্র্যাকটিক্যাল যে অংশটা বাকি আছে সেটা হচ্ছে ভেরা এইচটিএমএল লেআউট। মানে একটা ওয়েব পেজের বিভিন্ন অংশকে আমরা বিভিন্ন ওয়েব পেজে যদি ভাগ করে লিখি সেটাকে আমরা এইচটিএমএল লেআউট বলবো। তো আমি যখন প্র্যাকটিক্যালটা করাবো তখন আমি ডিটেইল আলোচনা করবো না। এখানে একটা ব্লক ডায়াগ্রামে ওয়েবসাইট পাবলিশিং আর ওয়েব ব্যবহারকারীর কাছে কিভাবে প্রদর্শিত হয় সেটা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছে। তুমি দেখো, ওয়েব পেজ ডিজাইন ফার্স্টে করতে হবে, তারপরে সেই ওয়েব পেজটাকে কি করতে হবে, ওয়েব পেজটার একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আমরা কি করব, ওয়েব সার্ভারে ওয়েব পেজটা হোস্ট করব, এবং ফাইনালি ওয়েব সার্ভারে সেটা আমরা দেখতে পারব। আর ব্যবহারকারীর কাছে এটা কেমন, ব্যবহারকারী ইন্টারনেট কানেকশন নিবে, তারপরে ওয়েব ব্রাউজারে ঢুকবে, তারপরে সেই ডোমেইন নেম দিয়ে সে ওয়েব সার্ভার থেকে ওই পেজটাকে খুঁজে পাবে। তো এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউজার এন্ডে, মানে আমরা কিভাবে ওয়েবসাইটটা ডিজাইন করব আর ব্যবহারকারী কিভাবে সেই ওয়েবসাইটটা দেখতে পারবে, এটা একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমাদের মুজিবুর রহমান স্যারের বইতে নাই। এই ছবিটা হইলো তোমাদের ফরহাদ মঞ্জুর স্যারের বই থেকে নিছি আমি। কিছু কিছু অংশ ফরহাদ মঞ্জুর স্যারের বইতে বাড়তি আছে। তাহলে এই জায়গাটা, এই যে আজকে যে জিনিসগুলো আমি পড়াচ্ছি কয়েকটা জিনিস বাড়তি আছে, আমি এটা তোমাদের গ্রুপে পেজগুলোর ছবি দিয়ে দিব না ক্লাসের পর। তাহলে তোমরা এই অংশগুলো একটু এখান থেকে দেখে নিও, এই থিওরিটিক্যাল অংশগুলো। এরপরে আসো ওয়েবসাইটে ওয়েব পেজ ওয়েব হোস্টিং। এরা হোস্ট করা কি বুঝায়, মানে যখন তুমি একটা ওয়েব পেজ ডিজাইন করার পরে তোমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি যারা, এই ব্যবসায়ীদের কাছে গিয়ে কি করো, বলো যে ভাইয়া আমার একটা হয়তো 10 মেগাবাইটের একটা ওয়েবসাইট আছে, এটা আপনারা একটু ওয়েব সার্ভারে হোস্ট করে দেন। তো ভেরা হোস্টিংটা মূলত 2 ভাবে হয়, একটা হচ্ছে উইন্ডোজ হোস্টিং আর একটা হচ্ছে লিনাক্স হোস্টিং। ভেরা, তোমরা কি লিনাক্স অপারেটিং সিস্টেমের নাম শুনছো কেউ? উইন্ডোজের পাশাপাশি একটা লিনাক্স অপারেটিং সিস্টেমও আছে, তবে প্রবলেম হচ্ছে এটা মাইক্রোসফট কম্পিউটারে তেমন একটা কাজ করে না। মাইক্রোসফটে মূলত আমরা উইন্ডোজটাই ইউজ করি। লিনাক্স অপারেটিং সিস্টেমটা অনেক ভালো, কারণ এখানে ভাইরাস কম। মানে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক ভাইরাস টাইরাস থাকে। তো অ্যাজ এ যারা ভালো ইউজার, কম্পিউটারের কোর ইউজার যারা,
তারা কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে। তো যাই হোক, এখানে যেটা বলা হয়েছে তোমরা যেটা জানতে হবে আমি সেটা বলে দিচ্ছি। উইন্ডোজ হোস্টিং নরমালি এই যে এএসপি অ্যাক্টিভ সার্ভার পেজ, এটা আসলে আরেকটা নোটপ্যাডের আরেকটা নাম বলতে পারো। নোটপ্যাড অথবা মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডাটাবেস, এইগুলা ইউজ করে আমরা যে ওয়েব পেজগুলো ডিজাইন করি সেগুলো উইন্ডোজ হোস্টিং করতে হয়। আর আমরা যদি এই পিএইচপি বা মাইএসকিউএল এই ডেটাবেস দিয়ে তৈরি করি তাইলে সাধারণত আমরা লিনাক্স হোস্টিং করি। তো বাংলাদেশে এই যে, কারণ আমাদের বাংলাদেশে এএসপি ডেভেলপারের চেয়ে পিএইচপি ডেভেলপারের সংখ্যা বেশি, এই কারণে মূলত লিনাক্স হোস্টিংটা বেশি হয়। আর এইটা জনপ্রিয় এই কারণে, কারণ হচ্ছে এখানে যেহেতু ভাইরাসের ইফেক্ট কম, এই কারণে অনেকেই মানে লিনাক্স হোস্টিংটাকে চয়েস করে বা প্রেফার করে আর কি। এটা একটু জেনে রাখলা। আর হোস্টিং 3 ধরনের হয় ভাইয়া। একটা হলো ফ্রি হোস্টিং, মানে নরমালি ছোটখাটো ওয়েব পেজ যেগুলা, মানে ধরো যে ছোটখাটো কোম্পানি, এরা কি খুঁজে, এরা কিভাবে ফ্রি হোস্ট করা যায় এইসব এগুলা দেখে। তো ফ্রি হোস্টিং এর কতগুলা আছে, মানে সার্ভার আছে, আমি সেটা তোমাদের দেখাই দিব না। আর এরপরে হচ্ছে শেয়ার্ড হোস্টিং। শেয়ার্ড হোস্টিং হচ্ছে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আইএসপি, তারা করে কি একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের একটা জায়গা, সাপোজ ধরো যে ক্লাউডে সাপোজ ধরো 2 গিগা বা 3 গিগা এরকম একটা জায়গা কিনে নেয়। তো এটার একটা প্রাইস দেয়। তো তারপরে তোমার আমার মতো যারা এরকম ওয়েবসাইট তৈরি করতেছি আমরা, এরকম মানুষদের কাছ থেকে এটা বিক্রি করে, মানে ধরো যে 10 এমবি 20 এমবি এভাবে করে বিক্রি করে আলটিমেটলি তার প্রফিট থাকে। সে 2 জিবি হয়তো কম টাকা দিয়ে কিনছে, তো আলাদা আলাদা এরকম ওয়েস্ট করতে করতে তার টাকাটা হয়তো বেশি থাকে। বিষয়টা অনেকটা কি বলবো দালালির মতো কাজ আর কি। তো শেয়ার্ড হোস্টিংটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে। আর ফাইনালি হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, যারা মানে খুবই চায় যে আমাদের, সাপোজ ধরো বাংলাদেশ মিলিটারি, এরা তো নিশ্চয়ই শেয়ার্ড হোস্টিং এ যাবে না, তারা নির্দিষ্ট তাদের জন্য একটা ডেডিকেটেড হোস্ট থাকতে হবে। তারা ওইখানেই তাদের ওয়েব পেজের ইনফরমেশন গুলো হোস্ট করে যেন কেউ ওইটা হ্যাক করতে না পারে। বুঝতেছো ক্লাসের সবাই? তো তোমরা জাস্ট জেনে রাখবা যে হোস্টিং 3 ধরনের হয়, ফ্রি, শেয়ার্ড এবং ডেডিকেটেড। তো ডেডিকেটেড হোস্টিং এর খরচ সবচেয়ে বেশি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। সো যতটুকু আমি পড়াচ্ছি এই জিনিসগুলো পড়ে নিলেই মোটামুটি চলবে। তো হোস্টিং আমরা পড়লাম, এরপরে চলো আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের টপিক। আচ্ছা, এখানে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপগুলো বলা হয়েছে, এটা লাস্ট ক্লাসে, মানে এটা মনে হয় আমি তোমাদের সেকেন্ড ক্লাসে পড়াইছিলাম যে কি কি তথ্য, মানে ফার্স্টে ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। আমরা একটা শীট দিছিলাম, ওইটার মধ্যে এটা সুন্দরভাবে আছে, তো ব্যাখ্যা সহ। এবারে আমরা শিখবো, যেহেতু ওয়েব হোস্টিংটা শিখলাম, এবারে আমরা শিখবো যে ওয়েব হোস্টিং করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস খেয়াল রাখবো। 1 নাম্বার যেটা খেয়াল রাখবো সেটা হলো ডিস্ক স্পেস বা ওয়েব স্পেস আছে কিনা। মানে সাপোজ আমার ওয়েবসাইটটা হলো 10 মেগাবাইট, এখন ওয়েব সার্ভারে এত জায়গা নাই, এর আগে ধরো যে মাত্র 5 এমবি আছে, তখন আপলোড করলে তো সেটা উঠবে না, তাই না? জায়গা নাই, অবভিয়াসলি বলবে এরর, তোমার এখানে জায়গা নাই। তো ছোট যদি সাইট হয় সেক্ষেত্রে কয়েকশো মেগাবাইট জায়গা নিলেই হবে। কারণ তোমার ধরো যে সাপোজ আমি আমার নামে একটা ওয়েবসাইট করতেছি, এখানে শুধু এইচএসসি এর ম্যাথ আর আইসিটির ইনফরমেশন গুলো থাকবে, সেক্ষেত্রে খুব বড় ওয়েবসাইট হবে না। তো এখানে হয়তো 100-200 মেগাবাইট হলে আমার সব ইনফরমেশন চলে আসবে। আর ভিডিও ফাইল থাকলে অবশ্য বেড়ে যাবে, সাধারণত ওয়েবসাইটে আমরা ভিডিও ফাইল দেই না। আর এরপরে হচ্ছে ব্যান্ডউইথ, এটা দিয়ে একটা অঙ্ক আছে, আমি এটা একটু দেখাবো, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের ভাইয়া মজিবুর রহমান স্যারের বইতে নাই, এই কারণে আমি একটু বুঝায় বলি। ব্যান্ডউইথ হচ্ছে 1 মাসে তোমার ওয়েবসাইটটা যতবার ভিজিট হয়েছে, তো এই পরিমাণ ডাটাকে বলা হয় হচ্ছে ওই ওয়েবসাইটটার ব্যান্ডউইথ। মানে সাপোজ ধরো যে আমি যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকের ব্যান্ডউইথ কি অনেক বেশি লাগবে না ভাইয়া? কারণ হাজার হাজার ইউজার হাজার বার এটা পেজটা লগ ইন করে, তো তার মানে এদের ব্যান্ডউইথ অনেক বেশি। আর আমি যদি আমার শাহেদ স্যার নামে একটা ওয়েবসাইট করি, সেক্ষেত্রে এটার ব্যান্ডউইথ এত বেশি লাগবে না, কারণ এত মানুষ তো আর ভিজিট করবে না, কে পড়াশোনা করতে চায়, তাই না? তো যেহেতু ভিজিটর কম, সেক্ষেত্রে ব্যান্ডউইথটা কম লাগে। ব্যান্ডউইথ কিভাবে হিসাব করে, এটার একটা ম্যাথ দেওয়া আছে, খুব সুন্দর একটা ম্যাথ, আমি তোমাদের একটু বুঝায় বলি। তো এখানে বলছে যে একটা ওয়েবসাইটের হোম পেজের সাইজ হচ্ছে 10 কিলোবাইট, 10 কেবি বাইট কিন্তু, হ্যাঁ, আর 8 বিটে
1 বাইট হয়। তো বলছে ভিজিটর সংখ্যা হলো দৈনিক 200 জন, আর জুন মাসে 30 দিন আছে, আর একটাই পেজ, শুধু হোম পেজই আছে, মানে এটার সাথে কোনো হাইপারলিংক করা অন্য কোনো পেজ নাই, বুঝছো? মানে আমি শুধু হোম পেজটাই রাখছি। সেক্ষেত্রে আমার ব্যান্ডউইথ কত হইতে হবে সেটার একটা ক্যালকুলেশন দেখাইছে। সবাই আমি ক্যালকুলেশনটা বুঝাই দিই। 10 কেবি ইনটু 200 ইনটু 30, মানে একদিনে 200 জন, তার মানে 200 কিলোবাইট, মানে 200 ইনটু 10 কিলোবাইট, আর 30 দিন যেহেতু জুন মাসে, তাহলে এটা টোটাল হিসাব হয় 60,000 কেবি। এখন ভেড়া এটাকে আমি যদি মেগাবাইটে হিসাব করি, আমরা জানি না 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, তো 60,000-কে তুমি 1024 দিয়ে ভাগ করো, 1024 মেগাবাইট, তাতে এটা 58.59 মেগাবাইট হয়। তার মানে যখন তুমি ওয়েব সার্ভারে এটা হোস্ট করবা, তোমার তো একটা আইডিয়া থাকবে যে তোমার পেজটা কয়বার ভিজিট হবে। তো তুমি কি করবা, ওই অ্যাপ বলবা, ওই যে আইএসপি দের, যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা, যে ভাই আমার ব্যান্ডউইথ মিনিমাম 60 এমবি লাগবে, কারণ আমার এতবার ভিজিট হইতে পারে। তো যদি দেখা যায় যে বেশি ভিজিট হয়, তখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বলবে তোমাকে ব্যান্ডউইথ বাড়ায় নিতে। ভাই যত বেশি ব্যান্ডউইথ তুমি নিবা, তত খরচ তোমার বাড়বে। বুঝতেছো ক্লাসের সবাই? এরকম সিম্পল ক্যালকুলেশন আছে। তোমরা মনে হয় এই মেগাবাইটের এগুলো ক্যালকুলেশন গুলো বুঝো, তাই না? বুঝো কি ক্লাসের সবাই? ফাইন। উপস্থিতি কম কেন? বুঝতেছি না। আচ্ছা, আজকে তোমাদের এইটার লাস্ট ক্লাস, তোমরা জানো চ্যাপ্টার 4 এর। আমি ক্লাসের পরে তোমাদের গ্রুপে চ্যাপ্টার 4 এর সিকিউ আর এমসিকিউ এর শীটটা দিব। তোমরা কি করবা ভাইয়া, এগুলো একটু প্র্যাকটিস করো। আমরা একটা টাইম দিব অধ্যায় ভিত্তিক। এর আগে তো আমি 5 পড়াইছি, যদিও 5 আমি রিপিট করব। তো 4 নাম্বার চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ শীটটা আগে দিয়ে এগুলো সলভ করো তোমরা বাসায়। বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা বা ফার্স্ট ইয়ার ফাইনালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমি দিচ্ছি, সিকিউ আর এমসিকিউ। তোমরা দেখো, কোনোটা না বুঝতে পারলে আমাকে গ্রুপে ডিসকাস করতে পারো, আমি জানাই দিব। আর আগামী ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 3 শুরু থেকে স্টার্ট করব। ওইখানে নতুন কিছু স্টুডেন্ট জয়েন করবে, কারণ অনেকে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের পুরো কোর্সটা করতে চায়। তো ওদেরকে বলছি যে আমরা এখন 3 পড়াবো, তারপরে 5, আর লাস্টে আবার 4 পড়াবো। আর 1 আর 2 লাস্টের জন্য রেখে দিচ্ছি। 1 আর 2 থিওরিটিক্যাল ক্লাস, তো লাস্টে আমি দেখি ইনশাল্লাহ পড়ায় ফেলবো তোমাদের। তো এই হচ্ছে মোটামুটি একটা অঙ্ক। আরেকটা থিওরির কনসেপ্ট আছে, একটু দেখাই নিচ্ছি তোমাদের। ওকে, এখানে আরো কয়েকটা জিনিস আমি একটু বলে রাখি। যারা এই যে শুধুমাত্র এই ব্যান্ডউইথ দেখলে হবে না, কানেকশন স্পিড, যারা তোমার ইন্টারনেট কানেকশন স্পিডটাও মানে ভালো থাকতে হবে, আদারওয়াইজ বড় হোম পেজ লোড হইতে অনেক সময় লেগে যাবে। তো এরপরে হচ্ছে আপ টাইম। আপ টাইম মানে হচ্ছে তুমি যে সার্ভারে হোস্ট দিলা, তো বিষয়টা হচ্ছে যে এতে সার্ভারটা যেন সবসময় অ্যাক্টিভ থাকে। আদারওয়াইজ সার্ভার যদি অ্যাক্টিভ না থাকে, তুমি কিন্তু এই যে ডোমেইন নেম দিয়ে সার্চ করলেও তুমি ওয়েব পেজটা খুঁজে পাবা। তো এই কারণে আপ টাইমটা যেন কম হয়, এটা খেয়াল রাখতে হবে আর কি। তবে ফ্রি হোস্টিং এর ক্ষেত্রে মাঝে মাঝেই সার্ভার বন্ধ পাওয়া যায়। তোমরা জানো যে ফ্রি জিনিস সবসময় সস্তা হয়। ওকে, এখানে কয়েকটা অ্যাড্রেস দেওয়া হয়েছে। ফ্রি ডোমেইন ওয়েব অ্যাড্রেস, ফ্রি হোস্টিং করার জন্য বিভিন্ন সাইটগুলো দেওয়া হয়েছে। এগুলো একটু এমসিকিউ এর জন্য পড়ে রাখো। অন্য বইতে এগুলো ইনফরমেশন গুলো নাই, মানে আমি অন্যান্য বইয়ের সাথে যদি মিলাই দেখি, এই ইনফরমেশন গুলো নাই। এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, হোস্টিং আর ডোমেইনের মধ্যে পার্থক্য। ইজিলি পার্থক্যটা বুঝতে পারো। ডোমেইন নেমটা কি? সাপোজ ধরো যে www.facebook.com, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। আর হোস্টিং কি? আকাশ পাতাল পার্থক্য। যে ধরো মার্ক জাকারবার্গ ওয়েব সার্ভারে তার যে ওয়েব পেজটা, মানে ফেসবুকের ওয়েব পেজটা, সেটাকে হোস্ট করছে, মানে আপলোড করছে, এটাকে হোস্টিং বলে। বুঝছো আমার কথা? মানে দুইটা তো টোটালি আলাদা জিনিস। হোস্টিং এর ক্ষেত্রে মেমোরি স্পেস, ব্যান্ডউইথ, নিরাপত্তা, আপ টাইম এসব খেয়াল রাখতে হয়। আর ডোমেইন নেমের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হয়? টপ লেভেল ডোমেইন, ভেরা টিএলডি, কান্ট্রি ডোমেইন মানে .bd.in পড়ছিলাম না আমরা, কান্ট্রি ডোমেইন আছে, টপ লেভেল ডোমেইন মানে এটা .com নাকি .org নাকি .edu, এগুলো হলো টপ লেভেল ডোমেইন। আর ফাইনালি বলা হয়েছে যে ওয়েব সার্ভারে একাধিক ওয়েব পেজ, ওয়েবসাইট হোস্ট করা যায় একটা ওয়েব সার্ভার, কিন্তু ডোমেইন নেম নামে একটাই থাকে না, আইডেন্টিক্যাল। একটা একটা ওয়েবসাইটের জন্য একটাই ডোমেইন নেম থাকে। সো এই হলো ডোমেইন নেম আর হোস্টিং এর মধ্যে পার্থক্যগুলো একটু দেখে নিও। আর লাস্ট যে টপিকটা বাদ আছে থিওরিটিক্যাল অংশে, সেটা হলো ভেরা ওয়েবসাইটের ধরন।
তো এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে সাপোজ এই যে দেখতে পাচ্ছ এটা সমুদ্রের মধ্যে একটা মানে কি বলবো সমুদ্র পৃষ্ঠের উপরে কিছু অংশ আছে, ধরো এটা একটা বিরাট পাথর মানে কি বলবো বরফের একটা ইসে যার 4% উপরে আছে, যেটা দেখা যায়। মানে সারফেস ওয়েভ হচ্ছে সবাই যেটা মানে বিচরণ করতে পারবে, কারো কোনো প্রবলেম নেই। মানে তুমি সাপোজ facebook.com বা গুগল সার্চ দিলেই পাওয়া যাবে না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো এগুলো হলো সারফেস ওয়েভের অন্তর্গত। উইকিপিডিয়া, গুগল, বিং এগুলো হচ্ছে তোমার সারফেস ওয়েভে। আর ডিপ ওয়েব কি? ডেডিকেটেড হোস্ট, মানে সাপোজ ধরো একটা কোম্পানির নিজস্ব ওয়েবসাইট আছে, তুমি চাইলেই কোম্পানির ওয়েবসাইটে ঢুকতে পারবা। মানে ওইখানে কারা ঢুকবে? যারা হচ্ছে মানে ধরো যে ওই ওয়েবসাইটে কাজ করবে, সাপোজ ধরো ওই কোম্পানির এমপ্লয়ি যারা আছে তারাই শুধুমাত্র ওই ওয়েবসাইটটায় মানে নির্দিষ্ট নেটওয়ার্ক থেকেই ওইটাতে অ্যাক্সেস করা যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? তো পৃথিবীতে এই ধরনের ওয়েবসাইটই কিন্তু 90%। আর লাস্ট আছে একেবারে নিচের স্তর ডার্ক ওয়েব। বেড়া এটা হলো নির্দিষ্ট কয়েকটা পার্সন ছাড়া। এগুলো কোথায় ইউজ হয় জানো? স্মাগলিং করে, তারপরে 2 নম্বরই কাজ করে না, এরা হচ্ছে এই জন্য ডার্ক ওয়েব বলে। আর এই জিনিসগুলা সুন্দরভাবে এখানে বলা আছে যে অনৈতিক অবৈধ স্মাগলিং এর কাজে এই ডার্ক ওয়েব গুলা ইউজ হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপ ওয়েব যেখানে সরকারি গোপনীয় তথ্য থাকে, গবেষণামূলক কাজ থাকে, যেটা আমাদের অ্যাক্সেস করলে একটু সমস্যা, তাই না? তো এটা হচ্ছে যারা ওইটার ইউজার তারাই শুধুমাত্র ওই ওয়েব পেজ গুলা ভিজিট করতে পারে। তার মানে দেখো দুনিয়াতে এত ওয়েবসাইট, এর মধ্যে মাত্র 4% আমরা কিন্তু বিচরণ করি, তাই না? যেটা আমরা দেখি সারফেস ওয়েবে মাত্র 4% আছে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। সো ভাইয়া থিওরিটিক্যাল পড়া শেষ আমাদের। থিওরিটিক্যাল পড়ায় কি কি পড়বা? তোমাদের একটা শীট আমি দিছি 4 পেজের, যা 4 বা 5 পেজের, আমি জানি না অনলাইনেও দিছি। আর যারা কোচিং এ আসছো, যারা কেউ যদি কোচিং এ আসো অবশ্যই কোচিং থেকে এগুলো সংগ্রহ করে নিন। দুইটা জিনিস, একটা হইলো এই চ্যাপ্টার 4 এর শীট আছে, এখানে কি কি পড়বা জ্ঞান অনুধাবন, তারপরে কোন কোন ট্যাগ গুলো মুখস্থ রাখতে হবে, কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। আর আরেকটা হলো সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শীট টেস্ট পেপার থেকে যেটা তৈরি করছে। এই চ্যাপ্টার 4 এর এই দুইটা জিনিস তোমরা গ্রুপে করো। আর আমি যারা একান্তই কোচিং এ আসতে পারবা না তাদের জন্য আমি কি করতেছি যে এটাকে আমি ড্রাইভের অ্যাক্সেসটা গ্রুপে দিয়ে দিব না, আমার ড্রাইভে আছে এগুলো। তো তোমরা চাইলে ওটা পিডিএফ ফাইল আছে, তোমরা নামায় প্রিন্ট করে নিতে পারো বা তোমাদের মোবাইলে বা কম্পিউটারে সেভ করে রাখতে পারো। বুঝছো ক্লাসের সবাই? এক্সেলেন্ট। পরের অংশে যাচ্ছি আমরা, এবার প্র্যাকটিক্যাল অংশে যাব। ভেরা আমরা আজকে যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে এইচটিএমএল এর ফ্রেম এন্ড লেআউট ডিজাইন। ভেরা আমরা একদিন একটা সিঙ্গেল ওয়েব পেজ ডিজাইন করছি, মানে সাপোজ ধরো যে এটা একটা ওয়েব পেজ, এটার মধ্যে যাবতীয় লেখা দিচ্ছি। আমরা একটা ওয়েব পেজের বিভিন্ন অংশকে যদি বিভিন্ন ভাগে ভাগ করি, 3টা ভাগে ভাগ করি বা 4টা ভাগে, সেক্ষেত্রে আমরা ফ্রেম সেট এই ট্যাগটা ইউজ করব, এইচটিএমএল ফ্রেম সেট। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ফ্রেম সেট রোজ, মানে রো বরাবর যদি ভাঙতে চাই, রো বুঝছো তো ভাইয়া, এই বরাবর যদি ভাঙতে চাই তাহলে ফ্রেম সেট রোজ। আর যদি আমি কলাম বরাবর ভাঙতে চাই সেক্ষেত্রে ফ্রেম সেট কলস, COLS। আর যদি আমি ফ্রেম সেটের বিভিন্ন অংশে, সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিই তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো এটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের এই অংশে তুমি একটা পার্ট জিনিস রাখবা, এই অংশে একটা, এই অংশে আর এই পার্সেন্টেজটাও তুমি করে দিতে পারবা যে এটা কত পার্সেন্ট থাকবে, এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এইভাবে তুমি চাইলে ভাগ করে নিতে পারবা। বুঝতেছো ক্লাসের সবাই? আর ভাইয়ারা এইচটিএমএল এর যেটা লেআউট, যেমন ধরো নেভিগেশন করা, লেআউট করা, এটা আমি একটু বুঝায় বলি। এই যে দেখতে পাচ্ছ এইচটিএমএল এর লেআউট, এবারে লেআউট না থাকলে কিন্তু ওয়েব পেজ সুন্দর লাগে না, তাই না ভাইয়া? আমরা যাই করছি ওয়েব পেজ গুলো কিন্তু আসলে খুব একটা সুন্দর হয়নি, মানে আকর্ষণীয় হয়নি, আমরা জাস্ট ঠেকার কাজ করছি, তাই না? মানে টেবিল কি করছি। তো এইভাবে যদি একটা মানে ওয়েব পেজের লেআউটটা করা থাকে, এখানে ক্লিক করলে এখানে ইগুলো দেওয়া থাকবে, হাইপার লিঙ্ক গুলো দেওয়া থাকবে, ক্লিক করলে তুমি অন্য একটা অপশনে চলে যাবা, তাহলে কি দেখতে অনেক সুন্দর লাগে না? এর একটু প্রবলেম হচ্ছে এটা শুধুমাত্র এইচটিএমএল বা নোটপ্যাড সফটওয়্যার দিয়ে হবে না। এইটার জন্য তোমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে সিএসএস শিখতে হবে তোমাদের। সিএসএস এর মানে হচ্ছে ক্যাসকেড স্টাইল শীট। তো এই দুইটা একত্রে ইউজ করে তুমি চাইলে নেভিগেশন ইউজ করতে পারো। তো নরমালি তুমি যদি
এইচটিএমএল দিয়ে করতে চাও তাহলে টেবিল ট্যাগ দিয়ে করবা এই কাজটা। এই যে এটাকে তুমি একটা টেবিল বানায় না ভেরা, এই যে টেবিলের আমরা ওই যে সেলফ স্পেসিং সেলফ প্যাডিং দিয়া করা যাবে না ভেরা? ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা, অনলাইনে যারা আছো? জি ভাইয়া। আর এইভাবেও চাইলে আমি বানায় নিতে পারবো, কিন্তু এইটা আসলে টেবিল দিয়ে করাটা খুব একটা সুবিধাজনক না। মানে এটা যদি তুমি ডিভিশন ট্যাগ দিয়ে ডিআইভি ট্যাগ, এই ডিভিশন ট্যাগটা ইউজ করতে হলে তোমাকে এইচটিএমএল এর পাশাপাশি সিএসএস ও ইউজ করতে হবে। তোমাদের ভাইয়া চ্যাপ্টারটার নাম হচ্ছে এইচটিএমএল এবং ওয়েব পেজ ডিজাইন, সিএসএস শিখতে হবে না। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? এই কারণে তুমি লেআউটের নরমাল অপশন মানে ডিভিশন ট্যাগ দিয়ে যেটা, সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর ভেরা তোমরা তোমাদের জ্ঞানের কি বলবো যে ধরো যে খুব ভালো তোমরা শিখতে চাচ্ছ, এই কারণে এখানে একটা সিএসএস কোড দেওয়া হয়েছে। মানে এখানে ওয়েব পেজ টেবিল ট্যাগ ব্যবহার করে করছে, শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করে আউটপুটটা হলো এইটা। তো ভেরা এগুলা চাইলে তুমি একটু দেখে নিতে পারো, কিন্তু বিগত বছরে আইসিটি যখন থেকে ইনক্লুড হয়েছে মানে ফ্রেমিং আর লেআউট থেকে কোনো প্রশ্ন তোমাদের আসে না। সো দ্যাট ইজ ওয়াই আমি এই অপশনটাকে বাদ দিয়ে দিচ্ছি। মানে ফ্রেমিং আর লেআউট তোমরা যদি শিখতেই চাও তাহলে ওই কোডটা একটু দেখে, কারণ তুমি বুঝবা না এমনটা হবে না, কারণ হইলো যে তোমাকে আমি টেবিল পড়াইছি, সো টেবিলের অনেক কঠিন কঠিন জিনিস পড়াইছি, তাই না ভাইয়া? কিভাবে কত রকম ভাবে টেবিল করা যায় আমি তোমাকে শেখানোর চেষ্টা করছি। সো ওইখানে যে আউটপুটটা আছে তোমরা দেখে চাইলে ওইটা নিজেরা প্র্যাকটিস করতে পারো। আর অনেকেই যারা ভেরা শিখছো আমাকে এটা পাঠাইছো যে ওয়েব ফ্রন্টটা, তাদের অনেকটুকু আসলে এইচটিএমএল শেখা হয়ে গেছে, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? দেখো যে ওইখানে কিন্তু আমি একসাথে অনেকগুলা কাজ দিছি। মানে তুমি অর্ডার লিস্টিং বলো, তারপরে ফর্মের যতগুলো অপশন ছিল, তারপরে টেবিল তৈরি করা, সবগুলাই আমরা মোটামুটি ওইখানে কিন্তু শিখি। তো আজকে যদিও পরীক্ষায় আসে না, তারপরেও আমি একটা টপিক তোমাদের করাই দিব, সেটা হলো একটা ওয়েব পেজের বিভিন্ন অংশে আমরা কিভাবে আসলে ফ্রেম সেটে ভাগ করতে পারি, মানে কিভাবে আমি লেআউটটা করতে পারি। ধরো যে একটা ওয়েব পেজ, এটাকে আমি কতগুলো ফ্রেমে ভাগ করব, এটা হলো যে রো বরাবর আবার কলাম বরাবর করা যাবে, যে এখানে একটা অংশ লিখবো, এখানে একটা অংশ লিখবো, এখানে একটা অংশ লিখবো। বুঝতেছো আমার কথা? তো ওয়েবসাইটের বিভিন্ন অংশে বিভিন্নটা থাকবে, মানে একটা ওয়েব পেজে এখানে 3টা ওয়েব পেজ শো করবে। আমরা চাইলে 3টা ওয়েব পেজের জিনিসপত্র এখানে 3টা আলাদা আলাদা ফ্রেমে দিতে পারবো। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ভাইয়া শোনো, টেবিলে ফুটার আর হিডার ট্যাগ গুলো এগুলো শেখার দরকার নেই। আমি তোমাদের আগেই বলছি যে ভাইয়া আসলে শেখার শেষ নাই। মানে ধরো যে এইচটিএমএল নিয়ে তো মানুষ পড়াশোনা করে, মানে ধরো যে জীবনের পড়াশোনা হলো এইচটিএমএল, তুমি তো এটাতে পুরোপুরি নিজেকে নিয়োগ করলে হবে না, আরো অনেক পড়া আছে, তাই না? তো যতটুকু আমি পড়াচ্ছি টেবিলের হিডার ফুটার সম্পর্কে যদি জানতেই চাও যে ভাইয়া আমি জানবই, তাহলে আমি একটু বুঝাই বলি। এটাকে ফুটার বলে। তোমরা অনেক সময় দেখছো যে একটা জিনিসের নিচে লেখা থাকে প্যাড, দেখছো প্যাডে লেখা থাকে না এখানে কি নাম, এটাকে বলা হয় ফুটার। আর অনেক সময় প্যাডের উপরে হেডলাইন লেখা থাকে না যে হ্যাঁ অমুক কোম্পানির নাম, তো এটাকে বলা হয় হিডার। এটা হলো হিডার আর এটা হলো ফুটার। তবে হিডার ফুটার সংক্রান্ত মানে কোশ্চেন মানে মুজিবুর রহমান স্যারের বইতে মনে হয় নাই, ফরহাদ মঞ্জুর স্যারের বইতে না অনেক কিছু বাড়তি আছে যেটা আসলে সিলেবাসে নেই। বুঝছো? মানে তোমাদের কাছে আমি জানি না কোন ভার্সনের বই, প্রতিটা ভার্সনে বই কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে। মানে ওনারা আরো অনেক কিছু ছিল, আস্তে আস্তে মানে এটা নাই সিলেবাসে, এভাবে বাদ দেওয়া হচ্ছে, এভাবে করে আস্তে আস্তে এটা কমায় নেওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, আমি যতটুকু বলতেছি তোমাদের তোমরা অতটুকু বলবে। হেডারের কাজটা তো ভাই টিএইচও করে ফেলতে পারে ইজিলি। হ্যাঁ মানে টিএইচ দিয়ে তো টেবিলের হেড হইলো, আর হেডার বলতে আসলে আমি হ্যাঁ তুমি এটা করতে পারো, টিএইচ দিয়ে করতে পারো, যে এখানে দিলে এটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যায় না, টিএইচ দিলে শিখাইছিলাম। আর টেবিল ডাটা দিলে কি হয়, নরমাল ইতে থাকে। হিডার আর ফুটারটা অন্য জিনিস, মানে পুরাটাকে যদি তুমি টেবিল হিসেবে কল্পনা করো ওয়েবসাইটটা, তখন এটা হিডার ফুটারের বিষয়টা আসে। বুঝছো আমার কথা? মানে তোমার পুরো ওয়েব পেজটা যদি একটা টেবিল হিসেবে তুমি বিবেচনা করো, কিন্তু ইউজুয়ালি আমরা কি শিখছি বলতো, ওয়েব পেজের মধ্যে একটা অংশ টেবিল শিখছি, তাই না? আমি কি ঠিক বলছি? ফাইন।
সো এবারে চলো আমরা ফ্রেম কিভাবে ভাগ করব সেটার একটু কোডিংটা একটু দেখে নিই। আচ্ছা ভাইয়া, এখানে একটা কলামে ভাগ করা, দেখো একটা ইসেকে 3টা কলামে ভাগ করছে এবং এই 3টা কলামে 3টা আলাদা আলাদা ওয়েবসাইট আমি কিন্তু চাইলে ওয়েব পেজ এখানে আপলোড করতে পারি। ধরো আমরা আগে যে কাজগুলা করছি সেই কাজগুলাকে আমি এখানে মানে ধরো এটা আমি ফ্রেমিং করব, ফ্রেমিং করার পরে এখানে আলাদা আলাদা ওয়েব পেজ গুলা এখানে বসায় দিব। তাহলে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ 3টা ভাগে ভাগ হবে। এটা চাইলে তুমি 10টা ভাগেও ভাগ করতে পারো। এটা কিভাবে নির্ভর করে আমি একটু বুঝায় বলি। এই যে কোডটা দেখো, ওয়েব পেজেস ফ্রেম সেটের ব্যবহার। তো ফ্রেম টাইটেল দিচ্ছে, আচ্ছা টাইটেলে ফ্রেম লেখা থাকবে, ভালো বুঝলাম। হেডিং, হেডিং এর পরে কি লিখছে, ফ্রেম সেট কলস, মানে কলাম বরাবর ভাগ করবে। এখানে দেখো কি লেখা হয়েছে, 50%, 70, স্টার। হ্যাঁ, এটা দ্বারা যেটা বোঝানো হয়েছে যে ফ্রেম সেটের প্রথম অংশটা হবে 50%। এই যে একটু বুঝায় বলি, ফ্রেম সেটের প্রথম অংশটা হবে 50%, এটা হলো 50%। আর বাকি যে 50%, এটার মধ্যে এটা হলো 70%। আর এই যে বাকি অংশটুকু কত বলো তো ভাইয়া, স্টার দিলে অটো ক্যালকুলেশন করে নিবে। মানে এটা যেহেতু 70 আছে, তাহলে বাকি অংশটা স্টার, তোমাকে আর ক্যালকুলেশন করার দরকার নেই। তুমি চাইলে লিখতে পারো 30, অথবা স্টার দিয়ে রাখলে সে অটোমেটিক এটা 70% আর এটাকে 30% নিবে। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? আর এখানে ইনফরমেশন গুলা বলা আছে, আমার কষ্ট করে বলার দরকার নাই। এই যে দেখো সুন্দরভাবে লেখা আছে, এই অংশটা পড়। বলছে যে ফ্রেম সেট কলস 50%, 70, স্টার দ্বারা বুঝায় যে প্রথম ভাগে থাকবে 50% আর বাকি কলামের অর্ধেকে 70 ভাগে দ্বিতীয় কলাম, আর স্টার অংশে বাকি 30% বুঝাবে। যদি আমরা দুইটাই স্টার দেই তাহলে বিল্ট ইন সে 50-50 নিবে। সবাই কি বুঝছো আমার কথা? মানে সাপোজ আমি প্রথমটা দিলাম 50 আর পরের দুইটা দিলাম স্টার স্টার, তাহলে এই অংশ দুইটা কি হবে বলতো, 50%-এ ভাগ হবে। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার এখানে কি বলা হয়েছে একটু দেখো, ফ্রেম সোর্স প্রথমে প্র্যাকটিক্যাল 1.html দিচ্ছে, তারপরে ফ্রেম এসআরসি মানে প্রথম ফ্রেমে কি থাকবে, প্রথম প্র্যাকটিক্যাল মানে ধরো যে এটা নামে একটা আছে, দ্বিতীয় ফ্রেমে কি থাকবে প্র্যাকটিক্যাল 2, আর তৃতীয় ফ্রেমে থাকবে প্র্যাকটিক্যাল 3.html। আর এখানে যেহেতু ফ্রেম সেট শুরু করছি, এটা একটা কন্টেইনার ট্যাগ, সো এটা শেষ করতে হবে। ফ্রেম সেটটা শেষ করছি, html শেষ করছি। এখানে ওরা মনে হয় হেডটা শেষ করতে ভুলে গেছে, তো যাই হোক হেডটাও কিন্তু শেষ হবে। বুঝতেছো ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো? তো আমরা আজকে ওয়েব পেজে কিভাবে ফ্রেম সেটটা ইউজ করা লাগে, তবে আগেই বলে রাখতেছি আমি ভাইয়া, তোমাদের পরীক্ষায় ফ্রেম সেট আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, তারপরেও তোমরা একটু শিখে রাখো। আমি একটু পজ রাখতেছি রেকর্ডিং, আমি চলে যাব হইলো সো চ্যাপ্টার 4 এর আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হলো ফ্রেম সেট, বা আমি ওয়েব পেজে কিভাবে আলাদা আলাদা ফ্রেমিং করতে হয় সেই জিনিসটা একটু দেখবো। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশকে আমরা ভাগ করে লিখবো আর সোজা কথা। সো এখান থেকে আমরা নোটপ্যাড এটা ওপেন করি। সিম্পল একটা ওয়েবসাইট ডিজাইন, এটা খুব একটা কঠিন না। তোমরা সবচেয়ে কঠিন পার্টটা করে ফেলছো অলরেডি, কি সেটা ওয়েব ফ্রন্ট ডিজাইন, তাই না ভেরা? আমরা ওয়েব ফ্রন্ট ডিজাইন করছি, এর চেয়ে কঠিন কিছু নাই। আচ্ছা HTML লেখো, HTML ট্যাগটা ক্লোজ করো। এরপরে টাইটেল দিবা হলো ফ্রেম, তাহলে টাইটেলটা থাকবে টাইটেল ফ্রেম। দেখতে পাচ্ছ তো না? তোমরা চাইলে ওই যে নিয়ে চলে আসতে পারো সামনে, টাইটেল। ওকে, সো এইটা হয়ে গেল। এবার আমরা কি করব, ফ্রেম সেট করব। ফ্রেম সেট আমি কোন বরাবর ভাঙবো, আমি বইয়ে তো রো বরাবর করছে, আমরা একটা কাজ করি, আমরা কলাম বরাবর, সরি বইয়ের কলাম বরাবর করছি, আমরা রো বরাবর ভাঙি, মানে 3টা পার্ট করব। ঠিক আছে, ফ্রেম সেট রো, ফ্রেম সেট রোজ কত পার্সেন্ট, প্রথমে একটা 50% দিলাম, বইয়ের মতো ফলো করলাম, তারপর এটাকে চেঞ্জ করে দেখব 70, স্টার।
ওকে, হ্যাঁ রিজম দিস 70, স্টার, তাহলে অটোমেটিক্যালি এটা প্রথমটা 50% হবে, তারপরে অল্প একটু হবে 30%, আর লাস্টে এটা আসলে উল্টা হয়, মানে যেটা আমি দেই পরেরটা আগে শো করে আর বুঝছো আমার কথা? হ্যাঁ সবসময়। ওকে, সো এটা গেল। এখন এখানের প্রতিটা পোরশনে তোমরা, আচ্ছা আমি যদি এটাকে আর কোনো কাজই না করি তাহলে খালি আসবে। সাপোজ ফ্রেম সেট, এটা ই করো, ফ্রেম সেট ক্লোজ করলাম, আর এখানে অবশ্যই বডি ট্যাগটা দেওয়া উচিত। বডিটাকেই তো ভাঙতেছে তাই না, বডি ট্যাগ না দিয়ে করলে ঠিক হবে না। বডি ট্যাগটা ক্লোজ করো। সো আমাদের এটা যেটা হবে, আমি এখানে কিছুই দিলাম না, তার মানে হলো যে এইটা আমরা দেখতে চাই যে তিনটা পার্টে ভাগ হয়েছে কি। আচ্ছা বডিটা মনে হয় ফ্রেম সেটের পরে শেষ করা উচিত, যদিও এটা নোটপ্যাড 6 এ তেমন একটা কোনো প্রবলেম করে না, আমাদের এটা নোটপ্যাড 6 ভার্সন তো। আচ্ছা এটা হলো frame.txt, আমি txt ফাইলটাও রাখি। আচ্ছা আর এবার এটাকে আমরা কি করব, সেভ অ্যাজ frame.html এ যাব। ওকে, তাহলে আমাদের ফ্রেম নামে একটা গুগল ক্রোম কি আসলো, এটার মধ্যে দেখবা যে তিনটা পার্ট করা আছে, একটা ওয়েব পেজ তিনটা ভাগে ভাগ করা। আমরা এরপরে যেটা করব যে এখানে তিনটা পার্টে তিনটা ওয়েবসাইট ওয়েব পেজ আপলোড করে দিব, পোস্ট করে দিব, তাহলে তিনটা পার্টে তিনটা থাকবে। হাইপারলিংক না, মানে একটা ওয়েবসাইট ওয়েব পেজকে বিভিন্ন ভাগে ভাগ করা, মানে এই অংশটা এটা, এই অংশটা এটা, এরকম আর কি। সিম্পল হচ্ছে না কেন? আচ্ছা আসছে, আমরা দুটো ওপেন হয়ে যাবে বিষয় তুমি করে। হ্যাঁ, তো টাইম নিতেছে কেন? কম্পিউটারের প্রবলেম আর কি। আচ্ছা এবার দেখো, এখনো লোড হয়ে সারতে পারেনি। এই হয়েছে তো না? আচ্ছা আমি ফ্রেম সেটে মানে বিভিন্ন ইগুলা দিয়ে নিই, তাহলে আসলে বোঝা যাচ্ছে না ভাগ হয়েছে, কিন্তু তিনটা পার্টে আমি যদি তিনটা আলাদা আলাদা ওয়েব পেজ আপলোড না করি তাহলে আসলে তুমি এটা বুঝতে পারবা না। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু আপলোড করে নেই। যেমন লাস্ট ক্লাসে আমরা যে কাজগুলো করছিলাম, একটু ভেরা, এই যে এখানে আমাদের অল ফাইলস এর মধ্যে কয়েকটা আছে, এগুলো আমরা একটু আপলোড করে নিই। এখান থেকে আমরা তিনটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা এখানে HTML চ্যাপ্টার 4, এখানে কতগুলো ফাইল আছে। হ্যাঁ এই যে আমি দেখতে পাচ্ছি, ধরো এখানে মাই ফার্স্ট ওয়েবসাইট, ইমেজ, এগুলো আমি এক একটা করে ইতে রাখতেছি, ডেস্কটপে রাখি, যেগুলো অলরেডি আমরা আগে হয়তো কাজ করে আসছি। তিনটা পার্ট নিই, এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এটাও নিয়ে যাই। এটা কাজ করতেছি না। আচ্ছা মাই ফার্স্ট ওয়েবসাইট আসছে, ইমেজটা আসে নাই, ইমেজ। আচ্ছা একটা জিনিস মনে হয় তোমাদের দেখাই নেই, আমাদের হয়তো মনে পড়লো, ইমেজ হাইপারলিংক কি করে দেখাইছিলাম তোমাদের। হাইপারলিংক কয়েক রকমের হয়, মানে একটা ইমেজকে হাইপারলিংকের, মানে ইমেজে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, এটা কি দেখাইছিলাম মনে হয় না। মানে ইমেজকে একটা হাইপারলিংকের পয়েন্ট হিসেবে ইউজ করবো। নরমালি তো আমরা হাইপারলিংক টেক্সট হাইপারলিংক করছিলাম, মানে নীল কালারে আসে, আমি ওখানে ক্লিক করলে অন্য ওয়েব পেজে চলে যায়। অনেক সময় হয় না যে আমরা কোনো ছবিতে ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে চলে যাবে, তো সেইটা আমরা মনে হয় দেখাইনি, আমি একটু দেখাইনি বলে। আচ্ছা আর ফাইনালি আরেকটা দিই, ফর্ম বা এমপ্লয়ি নামে একটা আছে, এটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা তিনটা আমি নিলাম, হ্যাঁ একটু খুলে দেখি একটা একটা করে। এমপ্লয়িতে কি আছে? এমপ্লয়িতে এরকম একটা যে লিস্ট আছে, আরিফ আমাদের এমপ্লয়ি যারা, এরকম একটা লিস্ট আছে। তারপরে ইমেজে একটা ছবি আছে অবভিয়াসলি, হ্যাঁ ইমেজে। আচ্ছা এই ছবি খুঁজে পাইতেছে না, যাই হোক এটা আছে আর কি। আর ফাইনালি হইলো মাই ফার্স্ট ওয়েবসাইট। তো মাই ফার্স্ট ওয়েবসাইটে যে হ্যালো ওয়ার্ল্ড, এগুলো শিখেছিলাম না তোমাদের? H2O কিভাবে করবা, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট মনে হয় করাইছিলাম, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার এটা কিভাবে লিখবা, এগুলো মনে হয় দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, তো আমি এই তিনটা যে আছে এমপ্লয়ি, ইমেজ আর মাই ফার্স্ট ওয়েবসাইট, এই তিনটাকে আমরা তিনটা ফ্রেম সেটে অ্যাড করব। সো এখানে হবে ফ্রেম সেট src সোর্স ইকুয়াল টু, প্রথম পার্টে কোনটা রাখবো? মাই ফার্স্ট ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েবসাইট ডট html। আচ্ছা তারপরে ফ্রেম সেট পরের অংশে কি থাকবে? ছোটটা দেই, পরেরটায় এমপ্লয়িটা দেই, যেহেতু পরেরটা ছোট। এমপ্লয়ি ডট html, এমপ্লয়ি ডট html আর ফাইনালি হচ্ছে ইমেজ ডট html। আচ্ছা এই তিনটা ফ্রেম সেট ভাগ করা আলাদা আলাদা, আমি এখানে ইউআরএল গুলো দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা যদি সেভ করি, তারপরে সেভ অ্যাজ ফ্রেম ডট html, আগেরটার উপরে আমরা পেস্ট করে দিব, আগেরটাকে রিপ্লেস করে দিলাম। এবার তুমি ফ্রেমিংটা বুঝতে পারবা সহজে। স্যার নোটপ্যাডের এই লেখাটা একটু আরেকবার দেখাবে? দাঁড়াও ভাই, এটা কাজই তো করতেছে না। আমার কি কোনো প্রবলেম হলো? দাঁড়াও হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রেম সেট রোজ, ফ্রেম এসআরসি। আচ্ছা ফ্রেম সেট দিয়ে ফেলছি মনে হয় আমি, দুঃখিত। হ্যাঁ ভাইয়া দুঃখিত, এটা ফ্রেম হবে। হ্যাঁ স্পেলিং এ ভুল হয়েছে ভাইয়া, উপরটা ফ্রেম সেট আর এগুলো হলো ফ্রেম। হ্যাঁ একটু স্পেলিং এ ভুল হয়েছে। ওকে এবার একটু দেখি। এটা সেভ করা হয় নাই, সেভ করে তারপরে সেভ অ্যাজ দিই, এটা কেটে দিই, না কেটে থাকুক সমস্যা নেই, সেভ অ্যাজ দিয়ে। হ্যাঁ হয়, নরমালি এটা খোলা আছে যেহেতু হয়। html আগেরটাকে আমি রিপ্লেস করে দিই, সেভ সাইডে। এবার আমরা একটু এটা রিফ্রেশ করে দেখি, তাও আসতেছে না। হ্যাঁ এবার ওপেন করি দেখি। ঝামেলা হচ্ছে, ওইটা সেভ আসলে হয় না। এটা আছে না, এটাকে আগে সেভ করি, এটা সেভ, এটা কেটে দিই। এবার এটাতে আবার ঢুকি, বুঝলাম না, সেভ করলাম, সেভ হইলো না কেন? কোন একটা প্রবলেম হচ্ছে কারণ। হ্যাঁ ফ্রেম সোর্স, আচ্ছা কি হবে? মাই ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা এটা কিন্তু কেস সেনসিটিভ, তো আমাকে এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা এটা তো সবই ঠিক লিখছি, তারপর একটু দেখে নিই কোনটা। হ্যাঁ ঠিকই আছে, ফ্রেম এত ফ্রেম সোর্স, তারপরে ফ্রেম সোর্স আর ফ্রেম সেট সোর্স, এটা দিতে হবে। আচ্ছা এটা যেহেতু আমি এটা একটু দেখে নেই, মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, এমপ্লয়ি এটা বড় হাতের আর ইমেজ, ঠিক আছে। ফ্রেম সেট রোজই তো না, নাকি রো আবার? হ্যাঁ রোজ, এটা ঠিকই আছে, ভুল করার কথা না, তারপরে একটু দেখে নিচ্ছি। আচ্ছা এরপরে হলো এমপ্লয়ি ডট html, এমপ্লয়ি ডট html আর ইমেজ ডট html। আচ্ছা এই ফাইলটাকে এবার একটু সেভ করি। এবার সেভ অ্যাজ
frame.html করি, এটাকে রিপ্লেস করলাম। এবার না হলে কি করতে হবে? হলো না, কি হলো ঘটনা? তো খুঁজে পাচ্ছে না মনে হয় ফাইলগুলো তারা, মানে এইটার আমার মনে হয় সোর্স ফাইলটা লাগবে, মানে এটার কিসের ফাইলটা তো নাই। এক মিনিট দাও, মানে এটা ওপেন উইথ নোটপ্যাড দিই, এই নোটপ্যাডটা সেভ করি, সেভ employee.txt, txt ফাইলটাও সেভ করে রাখি .txt, হ্যাঁ txt ফাইলগুলো সেভ করো। ইমেজ এটা ক্লিক করে, একটা বেসিক ভুল হচ্ছে, তো দাঁড়াও আমি চেষ্টা করতেছি। আচ্ছা, image.html সরি html না, দুঃখিত, txt এইটাও সেভ করে রাখলাম, এবং ফাইনালি ওয়েবসাইট এটারও নোটপ্যাড ফাইলগুলা রেডি করে রাখলাম। আচ্ছা, এটার মধ্যে একটা ইমেজ আছে মনে হয়, লাস্টে ইমেজটা কেটে দিলাম। আচ্ছা, তো এবার এটা সেভ অ্যাজ মাই ফার্স্ট ওয়েবসাইট .txt এই নামে সেভ করে দিলাম। আচ্ছা, আমার এখানে যেটা ফ্রেমিং সেটা আচ্ছা বডি না দিয়ে বইয়ের মতো আমরা হেড দিয়ে করলে কাজ করে একটু দেখতে চাই। তো বডিতে কাজ করার কথা আমি জানি না, অনেক একটা ঝামেলা হচ্ছে, তো ইজি, আমি এর আগেও করছি। সেভ অ্যাজ frame.html কর, আগেরটাকে রিপ্লেস করো। আচ্ছা, এই হলো ফ্রেম। অবশেষে সফলতা। দেখো ভেরা, যে এই পার্টে 50%, এই পার্টে হচ্ছে 30% আসছে ওইটা, আর এইখানে বাকি 70% এই পোর্শনটা আসছে। আচ্ছা, আমি মনে হয় একটা ভুল করতেছিলাম, এটা মনে হয় হেড কে 3টা পার্টে ভাগ করতে হবে, মানে বডি কে না। কেন এটা নিয়ে আমি একটু কনফিউজড, বুঝছো? মানে নরমালি হেড কে আমি তো ভাগ করি নাই, আমি তো বডিটাকেই ভাগ করছি। আর এখানে দেখো, এখানে কিন্তু যে উপরে নিচে নামা যায়, দেখতে পাচ্ছ? মানে এটা আলাদা একটা পার্ট না, মানে এটা দেখো যে এখানে তুমি যদি আরো নিচে থাকে তাহলে তুমি যেতে পারো, মানে ধরো যে এটা আরো লেখা আছে, তাহলে তুমি এটা আমি রো বরাবর ভাগ করছি, কলাম বরাবর ভাগ করতে পারবা সবাই ক্লাসের সবাই? আচ্ছা, আশা করি এটা খুব একটা কঠিন কাজ না। আর তোমাদের একটা জিনিস আমি দেখাবো বলছিলাম, সেটা হলো ইমেজ হাইপারলিংক। আমার একটু মনে পড়ে গেল যে এটা আসলে তোমাদের পড়ানো হয়নি মনে হয়, ইমেজকে কিভাবে হাইপারলিংক আনে। আচ্ছা, এইটাকে আমি একটু কপি করে আনতেছি। কিছুই না ভাইয়া, মানে ইমেজ ফাইলটাকে হাইপারলিংকের হিসেবে ইউজ করবা, মানে হাইপারলিংকের লিংক হিসেবে ইউজ করবা। বুঝায় বলি আমি, এই যে সাপোজ ধরো, আচ্ছা এখানে এটা নাই। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা নিয়ে আসি, মানে এটা নোটপ্যাড ফাইলটা আনি, তারপরে ওইখান থেকে একটু কাজ করি। আচ্ছা, এখানে ইমেজে শাহেদ নামে একটা আছে, তো এটা দিলে মনে হয় এটা কাজ করবে। ওকে, video.html, আচ্ছা ঠিক আছে, সেভ করলাম, সেভ অ্যাজ। এটাকে আমরা আগে txt ফাইল হিসেবে রাখি .txt, এবার এটাকে আমরা আবার html ফাইলও বানাই .html, আগেরটাকে রিপ্লেস করে দিব। ইমেজ হাইপারলিংক যারা একটু দেখে নাও, পরীক্ষায় অনেক সময় আসে। সাপোজ ধরো এখানে আমার ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে যদি আমি ক্লিক করি, ছবিতে একটা লিংক আছে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে কি হবে? ওই যে ভাইয়া ভিডিওতে চলে যাচ্ছে। এই আমি করছি কি, ছবিটাতে আমি এই ভিডিওর লিংকটা দিয়ে রাখছি। এবারে আসো আমি একটু বুঝায় বলি কি হইলো ঘটনা।
কোডটা একটু দেখো, এক লাইনের কোড দেয়া, এগুলো দেখা লাগবে না। এ হাইপারলিংক রেফারেন্স মানে কি? এ তো কি বলতো, হাইপারলিংকের ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। হাইপারলিংক রেফারেন্স কি? video.html। মানে আমি যদি এটাতে ক্লিক করি, হাইপারলিংকটা মানে লিংকটায় ক্লিক করি, তাহলে video.html ফাইলে চলে যাবে। আর ওইখানে কি লেখা? ইমেজ সোর্স, ইমেজ ফোল্ডারের ভিতরে shahid.jpg, মানে ফার্স্টে কি হবে, ইমেজটা আসবে ওইখানে। কিন্তু ইমেজের ভিতরে কি ট্যাগ আছে বলতো? ওই যে হাইপারলিংকটা করা আছে এই ভিডিওটা, এই দেখো খেয়াল করো, আমার এখানে কিন্তু ওই যে ভিডিও নামে HTML, আবার এই যে শাহেদ নামে এই যে এটা আছে। সো দ্যাট ইজ ওয়াই আমি ছবিটা আপলোড হয়েছে, ছবির মধ্যে লিংকটা আছে। কোন লিংক? এই যে video.html। তার মানে ছবিটাতে ক্লিক করলে কি হচ্ছে, ওই video.html ফাইলটাকে সে খুঁজে নিয়ে আসতেছে। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? মানে নরমালি আমরা এখানে কি করতাম, ওয়েব পেজ দিতাম না, মানে ধরো যে এখানে ক্লিক করলে ওই ওয়েব পেজে চলে যাবে table.html। তো এখানে আমি দিচ্ছি video.html। video.html মানে কি? এটা আরেকটা ফাইল, মানে আরেকটা ইসে ফাইল, মানে কি বলবো, HTML ফাইল, যেখানে ভিডিওটা আপলোড করা আছে। সবাই কি আমার কথা বুঝছো? video.html মানে আরেকটা আমাদের HTML ফাইল, যেখানে আমার ভিডিওটা আপলোড করা আছে। এখানে কিন্তু video.html আছে, একটু খুঁজা পাইলেই পাওয়া যাবে, এখানে আমি অল ফাইলস এর মধ্যে আছে। এই কারণে আমি যখন ওখানে লিংকে ক্লিক করতেছি, খেয়াল করো, মানে এখানে একটা লিংক আছে, কোনটা? video.html। ক্লিক করা মাত্র কি হচ্ছে দেখছো, ওই ভিডিও আপলোড ওই ভিডিও ফাইলে চলে গেছে। এই ওয়েব পেজটার নাম কি বলো? video.html। এটা আমি যদি ব্যাক করি, তাহলে আবার আগের জায়গায় এটা হোম পেজে চলে আসে। এইভাবে করে একটা ইমেজকে আমরা একটা হাইপারলিংক হিসেবে কাজ করতে পারি। বুঝাতে পারতেছি আমি? অনলাইনে যারা আছো, জি ভাইয়া। ফাইন, কাজগুলো কইরো, ফ্রেম সেটের কাজগুলো কইরো, কলামে তিনটা আলাদা আলাদা ওয়েব পেজ বসায়ও, আমাকে একটু দেখায়ও। আর ভাইয়া আরেকটা বিষয় হলো যে তোমাদের আমি বলছি যে চ্যাপ্টার 4 এ আসলে আমার শেষ করতে হবে, আদারওয়াইজ এটা শেষ হবে না। কারণ কি, পড়ানোর শেষ নাই, অনেক কিছু আছে পড়ার বইয়ের মধ্যে। তুমি যদি সব পড়তে চাও, তাহলে তো HTML এর বস হয়ে যাবে। মানে যতটুকু তোমার না হইলেই না, পরীক্ষায় আসে, মূলত পরীক্ষায় টেবিল আসে আর ফর্ম আসে, ওয়েব ফর্ম, টেবিল, আর হইলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং হইলো পিকচার ভিডিও আপলোড। মোটামুটি এর মধ্যেই ঘুরপাক খাইতে থাকে কোশ্চেন। তো এগুলো একটু ভালো মতো পড়ো। আর থিওরিটিক্যাল প্রশ্নগুলো কি পড়বা সেটা আমি শিক্ষার মধ্যে লিখে দিচ্ছি, ওগুলো সিরিয়াল ওয়াইজ পড়ো। মোটামুটি 4 অধ্যায় আমাদের শেষ এখানে। হ্যাঁ হ্যাঁ, নিতে পারবো। আর কোচিং এ যারা আইসা শীটগুলা নিয়ে নিতে পারবে। ভালো থাকো সবাই।